আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। আপনারা শুনছেন হাসানস স্টোরি। ইয়াসিন আর রেহানা রেজবি স্যারের বাড়ির সামনে এসে দাঁড়ালো। একটা ফ্ল্যাট, বাসা ভাড়া থাকে বোধহয়, 3 তলা, বাম পাশের বাসাটাই তাদের। রেহানা আর ইয়াসিন সিঁড়ি বেয়ে উঠছে। ইয়াসিন রেহানাকে জিজ্ঞেস করলো, নার্ভাস লাগছে? রেহানা মনে মনে বলল, তুমি কি করে জানলে ভাইয়া? ইয়াসিন মনে মনে বলছে, আমি তোমার দেখেই বুঝতে পারি। রেহানা ইয়াসিনের কথার জবাবে মাথা নাড়ে হ্যাঁ উত্তর দিল। ইয়াসিন একদম নার্ভাস হওয়ার কিছু নেই, আল্লাহ তো সাথে আছেন। আর আর কি ভাইয়া? মনে মনে রেহানা বলল, আর আমি তোমার পাশে থাকবো ইনশাআল্লাহ সারা জীবন। ইয়াসিন মনে মনে বলল। দুজনের মনে মনে কথা বলতে বলতে এদিকে 3 তলা রেখে 4 তলা উঠে পড়েছে। ইয়াসিন বুঝতে পেরে মুস্কি মুস্কি হাসছে। রেহানা ইয়াসিনের হাসি শুনে বুঝতে পারছে তারা একটু বেশি উপরে উঠে গেছে। রেহানা একটা ইউটার্ন নিয়ে 3 তলায় চলে আসে আর কলিং বেলটা বাজায়। ওই পাশ থেকে একজন সুন্দরী মেয়ে দরজা খোলে। মাশাআল্লাহ, দেখতে খুবই সুন্দর। রেহানা বুঝতে পারে ইনি রেজবি স্যারের স্ত্রী হবেন। হাতে খাবারের বাটি, তার মেয়েকে খাওয়াচ্ছেন বোধ হয়। রেহানা বলে, এটা কি রেজবি স্যারের বাসা? মেয়েটি বা মহিলাটি বলেন, জি, ভেতরে আসুন। মহিলার আচরণ খুবই সুন্দর ছিল। মেয়েটি জিজ্ঞেস করলো, আপনারা কি রেজবির স্কুল থেকে এসেছেন? রেহানা বলল, জি ঠিকই, এরকম কিছুই ধরে নিতে পারেন। আসলে আপনার সাথে কিছু জরুরি কথা ছিল। মহিলাটি বললেন, আপনারা একটু অপেক্ষা করুন তাহলে। মহিলাটি তার হাত ধুয়ে ছোট বাচ্চাটিকে খেলনা দিয়ে বসিয়ে দিল। বাচ্চাটিও মায়ের মতো অনেক সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। ইয়াসিন বলল, রেহানা তুমি তাহলে কথা বলো, আমি বাইরে আছি, প্রয়োজন হলে আমাকে ডেকো। রেহানা দেখলো ইয়াসিন মাথা নিচু করে আছে আর মহিলাটার দিকে তাকাচ্ছে না। রেহানা বিষয়টি বুঝতে পেরে বলল, আপনি ওই দূরের সোফাটায় গিয়ে বসুন, কারণ আপনাকে লাগবে। ইয়াসিন ঠিক তাই করলো। তারপর রেহানা ধীরে ধীরে মহিলাকে সবকিছু খুলতে বলতে লাগলো। সর্বশেষ বলল, আপু এবার আপনি বলুন এখন কি করণীয়? ইয়াসিন আর রেহানা কিছুটা অবাক হলো মহিলাটির আচরণ দেখে, কারণ সে নিজের স্বামী সম্পর্কে এত কিছু শোনার পরও কোনো রকম উত্তেজনা বা রাগান্বিত হলো না। তারপর মহিলাটি কিছুক্ষণ চুপ থেকে মুচকি হাসি দিয়ে বলল, এতক্ষণ আপনারা বলেছেন, এবার আমার কথাগুলো একটু শুনুন তাহলে। রেহানা বলল, জি বলুন। মহিলাটি দাঁড়ালো, ড্রয়ার থেকে একটা কাগজ বের করে আনলো এবং রেহানার হাতে দিয়ে বলল, এখন পড়ার দরকার নেই, ওই কাগজে কি আছে আমি তা আপনাদের বলে শোনাচ্ছি। রেহানা আর ইয়াসিন যত মহিলাটিকে দেখছে ততই অবাক হচ্ছে। আমি সিনথিয়া, রেজবির স্ত্রী। আমাদের বৈবাহিক সম্পর্ক 2 মাস কম 3 বছর চলছে। রেজবি যখন খুব ছোট ছিল তখন ওর একটা ভাই হয়, দুজন একসাথে বড় হয়। এদিকে রেহানা আর ইয়াসিন মহিলাটির কোনো কথাই বুঝতে পারছে না। ওরা ভাবছে মহিলাটা কি বলছে এসব, আর কেনই বা বলছে। ইয়াসিন কিছুটা বিরক্ত নিয়ে নড়াচড়ে বসলে রেহানা হাত দিয়ে ইশারা দিয়ে ইয়াসিনকে ধৈর্য ধরতে বলে। তখন রেজবির ছোট ভাইটি মারা যায় পুকুরে ডুবে। কথাটা শুনে রেহানা কিছুটা ভয় পেয়ে যায়। রেজবি তার ভাইকে অনেক ভালোবাসতো, নিজের জীবনের থেকেও বেশি। তাই পুকুরে ঝাঁপ দিয়ে নিজের ভাইকে বাঁচানোর জন্য চেষ্টা করে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। আসলে রেজবি তার ভাইয়ের মৃত্যুতে এতটাই ট্রমায় ছিল যে রাত করে ঘুম থেকে উঠে পুকুরে ঝাঁপ দিয়ে ওর ভাইকে খুঁজতে থাকে। কিন্তু এদিকে তো তার ভাইকে কবর দেওয়া শেষ, কিন্তু সে সেটা কিছুতেই বুঝতে চায় না। সিনথিয়া আপু, আমরা কেউ আপনার কথা বুঝতে পারছি না। আমি আপনার সাথে আমার বোনকে নিয়ে কথা বলতে এসেছি, আপনার স্বামীর ভুল পদক্ষেপগুলো সম্পর্কে জানতে এসেছিলাম। সিনথিয়া রেহানার কথায় বিন্দু পরিমাণ ভ্রুক্ষেপ না করে তার কথা কন্টিনিউ করতে থাকে। রেজবির ভাইয়ের মৃত্যুর 1 বছরের মাথায় ওর মা এক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে মারা যায়, আর এর প্রভাব শিশু রেজবির মনে অনেক গভীর প্রভাব ফেলে। রেজবির বাবা ঘরে নতুন মা নিয়ে আসে রেজবির জন্য, কিন্তু সৎ মা কি কখন আপন হয়? কিন্তু রেজবি পড়াশোনায় অনেক ভালো ছিল, আজও আছে, এ নিয়ে ওর অনেক সুনাম। এবার রেহানা কিছুটা বিরক্ত নিয়ে বলল, আপু দোহাই আপনার, আমাদের হাতে বেশি সময় নেই, যা করার দ্রুত করতে হবে, আপনি আমাদের কথা একটু বোঝার চেষ্টা করুন। তখন সিনথিয়া বলে, রেহানা আপু আপনি আগে আমার কথাগুলো শুনেন। আমি জানি আপনারা বিরক্ত হচ্ছেন এবং আমি কি বলছি তার কিছুই বুঝতে পারছেন না। আপনারা কি জানেন আপনাদের আগে এখানে অনেক মেয়ে এসেছে আপনার বোন রিমির মতো,
আপনার হাতের কাগজটার দিকে তাকান, দেখুন কি লেখা। রেহানা সত্যিই তাকায় এবং দেখে এটি ডাক্তারের প্রেসক্রিপশন। সেখানে রেজবির ছবি আর নাম লেখা। রেহানা বলে ওঠে, সিজোফ্রেনিয়া আক্রান্ত? ইয়াসিন কিছুটা অবাক হয়ে এবং রেহানাকে জিজ্ঞেস করে, মানে কিসে আক্রান্ত? কে আক্রান্ত? সিনথিয়া বলে, জি, আমার স্বামী সিজোফ্রেনিয়া আক্রান্ত। ছোটবেলায় রেজবির সৎ মা ছিলেন অনেক খারাপ একজন মহিলা। রাতের পর রাত, দিনের পর দিন না খাইয়ে বাইরে বের করে রেখেছে রেজবিকে। মহিলাটির সাথে তার বাবার সম্পর্কে তার মনে বিরূপ প্রভাব সৃষ্টি করেছে, যার ফলশ্রুতিতে আজ রেজবি মানসিক রোগী। কিন্তু সেই সৎ মা আজ রেজবির টাকায় খাচ্ছে, বেঁচে আছে। যে ভালোবাসা সে ছোটবেলায় পায়নি, তার জন্য মানসিকভাবে রেজবি মারাত্মক রোগে আক্রান্ত। রেজবি যা করে বেড়াচ্ছে এরই ফল। এমনকি আমি নিজেও তার শিকার। অবাক হচ্ছেন তাই না? হ্যাঁ, আমাকেও ঠিক এইভাবে রেজবি চেয়েছে, যেভাবে রিমিকে। ও নিজে থেকে একটা মেয়েকে বাছাই করে, তারপর তাকে পছন্দ করতে যা যা করণীয় আছে, টেকনিক আছে, সবকিছু করে। আর মেয়েটি মনে করে যে নিজেই রেজবিকে পছন্দ করেছে। আসলে তা নয়, এসবের পেছনে একমাত্র রেজবির হাত আছে। আমি জানি যারা সিজোফ্রেনিয়ায় আক্রান্ত তাদের অবস্থা। রেহানা বলল, তাহলে তাকে কোনোভাবে সুস্থ করার জন্য কি কিছু করেননি? তার এই প্রেমের প্রতি আসক্তি, ভালোবাসা পাওয়ার আকাঙ্ক্ষা অনেক মেয়ের জীবন নষ্ট করে দিতে পারে। সিনথিয়া বলল, তার বাকি রেখেছে কোথায়? রেহানা বলল, তার মানে অলরেডি অনেক মেয়ে তার শিকার হয়েছে, আর আপনি এসব জেনেও কিছু করেননি? সিনথিয়া বলে, কি করব আমি? আমি নিজেই 1 বছর ধরে জানতে পেরেছি আমাকে ভালোবাসার ফাঁদে ফাঁসিয়ে বিয়ে করেছে, সেটাও বিয়ের 1 বছর পর জানতে পেরেছি। রেজবিকে দেখে কেউ বলবে না ও একজন রোগী। ও নিজের চারপাশের পরিবেশ এবং মানুষজনকে এমনভাবে কন্ট্রোল করে রেখেছে এবং সমাজে একটা শক্তির ভিত গড়ে নিয়েছে। এ সবই সম্ভব হয়েছে বা করতে পেরেছে কারণ সে মানসিকভাবে ব্যাধিগ্রস্ত। আমি প্রেগনেন্ট, তাই সমাজে নিজের অবস্থান বজায় রাখার জন্য বাধ্য হয়ে আমাকে বিয়ে করেছে। আমার আগেও 2জন মেয়ে তার শিকার হয়েছে, তবে এই প্রথম রেজবির পরিকল্পনা বাস্তবায়ন হওয়ার আগেই রিমি সব জানতে পেরে গেছে। হয়তো আল্লাহরই অসৎ রহমত রয়েছে রিমির উপর। রেহানা জিজ্ঞেস করলো, যারা এর শিকার হয়েছে তাদের কি হয়েছে? অনেকে সব ভুলে নিজের জীবন গুছিয়ে নিয়েছে, অনেকেই মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে। রেহানা, কিন্তু আমি এটা বুঝতে পারছি না, মেয়েগুলো কিছু করলো না কেন? তাকে শাস্তি দেওয়া বা এমন কি পদক্ষেপ নিল না কেন? সিনথিয়া বলল, কারণ তারা জানে না রেজবি মানসিক রোগী। তারা তো নিজেকেই দোষী মনে করছে। তারা মনে করে তারাই আগে রেজবিকে পছন্দ করেছে, তারাই সম্পর্ক করার জন্য এগিয়ে এসেছে, সব তাদের দোষ। কিন্তু সত্যটা যে তাদের ভাবনার থেকেও কঠিন। কেউ কখনো এসব বিশ্বাস করবে না, কারণ সমস্ত দোষ সমাজ মেয়েদেরকেই দেয়। কিন্তু এত কিছুর মধ্যেও আমি বলতে বাধ্য যে রেজবি একজন ভালো মনের মানুষ। আমি তার সাথে সংসার করি, তাই আমি জানি। কিন্তু এই ব্যভিচার রোগ তার ভালোকে গ্রাস করে ফেলেছে। রেজবি যখন বুঝতে পারে তার রোগ তাকে গ্রাস করেছে, সে নিজেই চিকিৎসকের কাছে যায়। রেহানা, আসুন আমার সাথে। এই দেখুন, দিনের পর দিন এই ওষুধগুলো এবং ইনজেকশনগুলো তাকে দেওয়া হয়েছে, কিন্তু কিছুই ইমপ্রুভ হচ্ছে না। সে ওইসব করার থেকে নিজেকে আটকাতে পারছে না। এটা তার চরম পর্যায়ের আসক্তি। প্রতি রাতে ও আমাকে জড়িয়ে ধরে কাঁদে। ও বলে, আমি এর থেকে বাঁচতে চাই। আমার প্রতিদিন ওকে নিয়ে টেনশন আর কান্নার মধ্যে যায়। কি করব আমি? যতই হোক ও আমার হাজব্যান্ড, আর আমি ওকে ভালোবাসি। আমি তো ওকে কষ্ট দিতে পারি না, বেঁধে রাখতে পারি না। এই দেখুন, এগুলো হচ্ছে সেই মেয়েগুলোর ছবি যারা তার শিকার হয়েছে। রেহানা রিমির ছবি হাতে নিয়ে কান্না করতে থাকে। সিনথিয়া রেহানাকে ডায়েরি দেখায়, যেখানে রেজবি তার সব পরিকল্পনা এঁকে রেখেছে। রেহানা ডায়েরির পেজে উল্টাতে থাকে। হঠাৎ করে ডায়েরির মাঝে রিমির ছবি দেখতে পায়, আর সাথে আজকের তারিখও লেখা আছে। আর রেহানা দেখে আজ রিমির সাথে রেজবি কি করতে চলছে। এই ডায়েরিতে তা স্পষ্ট রিজবি লিখে রেখেছে। চিন্তা বলে, হ্যাঁ। রেহানা হঠাৎ করে মাথা ঘুরিয়ে মেঝেতে বসে পড়ে, আর ইয়াসিন দৌড়ে আসে তা দেখে। ইয়াসিনকে রেহানা ডায়েরিটা দেয়। ইয়াসিন ডায়েরিটা পড়ে, বলে, আমাদের এখনই বের হতে হবে, তা না হলে অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। রেহানা রিমিকে অনবরত ফোন করে চলছে, কিন্তু কোনো রেসপন্স নেই। ফোন বেজে চলছে, ওদিকে কোনো গাড়ি পাওয়া যাচ্ছে না। ইয়াসিন এদিক ওদিক ছুটে গাড়িওয়ালাদের সাথে কথা বলছে। সিনথিয়া ছোট বাচ্চাকে কোলে নিয়ে অপর হাত দিয়ে অনবরত রেজবিকে ফোন করে চলছে, কিন্তু কোনো রেসপন্স নেই। ইয়াসিন, কি করছো? রেহানা রিমিকে ফোন করছে, বেজই চলছে, কিন্তু রিসিভ করছে না।
আজ আমি ওকে স্কুলে ফোন নিয়ে যেতে বলেছিলাম। আমার মন বলছিল এমন কিছু একটা হবেই। আমি আর পারছি না, আমার খুব টেনশন হচ্ছে। ইয়াসিন কিছুটা শান্ত গলায়, আল্লাহ ভরসা, একদম চিন্তা করো না, আসো গাড়ি পেয়েছে। রেহানা সিনথিয়াকে ডেকে তিনজনে গাড়িতে উঠে চলে গেল। ছোট বাচ্চাটি মায়ের কোলে নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। খুব দ্রুতই রিমিদের স্কুলের সামনে চলে আসলো। রেহানা দ্রুত গাড়ি থেকে নেমে স্কুলের দিকে রওনা হলো। কিন্তু স্কুল থেকে জানানো হলো যে রেজবি স্যার স্কুলে নেই, সেই সাথে রিমিও নেই। প্রিন্সিপাল ম্যাডাম, আচ্ছা রেহানা কি হয়েছে খুলে বলো তো, তোমাকে দেখে তো মনে হচ্ছে খুবই চিন্তার বিষয়। কি হয়েছে বলো তো। রেহানা প্রিন্সিপাল ম্যাডামের সাথে কথার উত্তর না দিয়েই পাগলের মতো ছুটতে শুরু করলো। ফিরিবে ছাদে উঠেছে রেহানা। ইয়াসিন রেহানাকে এমন অবস্থা, এত পরিস্থিতি দেখে চিন্তায় পড়ে গেল। কিন্তু ইয়াসিন আর কিছু বা করতে পারবে? রেহানার চোখে রিমির প্রতি ভালোবাসা যেন ইয়াসিনের হৃদয় স্পর্শ করে যাচ্ছে। প্রিন্সিপাল ম্যাম রেজবি স্যারের স্ত্রী সিনথিয়াকে দেখে ব্যাপারটা অল্প হলেও বুঝতে পারলো। রেহানা ছাদের এপাশ ওপাশ খুঁজে দেখছে, কোথাও কেউ নেই। হঠাৎ করে রেহানা বলে উঠলো, ভাইয়া রিমি কোথায়? ওর কিছু হলে আমি নিজেকে কি উত্তর দিব, বাবাকে কি উত্তর দিব? ভাইয়া আমি আর সহ্য করতে পারছি না। এই বলে অঝরে কান্না করতে থাকে রেহানা। নিকাব চোখের জলে সম্পূর্ণ বেজে গেছে। রেহানা রেজবির ডায়েরিটা ইয়াসিনকে দেখায় আর বলে, এই তো এখানে ছাদের কথা বলা আছে, কিন্তু ছাদে তো ওরা নেই। তখন ইয়াসিন বলে, এক মিনিট, ছাদ যে স্কুলের ছাদ হবে এমনটা তো নাও হতে পারে। রেহানা বলে, কিন্তু ডায়েরিতে তো স্কুলের ছাদই লেখা। ইয়াসিন বলে, আচ্ছা স্কুল ক্যাম্পাসের বিল্ডিং গুলোর ছাদগুলো একবার দেখে আসা যাক। রেহানা হাতে একদম সময় নেই, যা করার তাড়াতাড়ি করুন, প্লিজ তাড়াতাড়ি করুন। সিনথিয়া এসে ডায়েরিটা নিল এবং দেখতে পেল ডায়েরিতে কিছু ছবি আঁকা। সেখানে একটা মেয়ে ছাদের কিনারা থেকে ফেলে দেওয়া হচ্ছে, পাশে বড় করে লেখা রিমি। হঠাৎ সিনথিয়া বলে ওঠে, এরকম ছাদ আর রডের পাশে পানির ট্যাঙ্কি তো এক জায়গায় আছে। রেহানা বলে, কোথায়? সিনথিয়া বলে, আমাদের বাসার ছাদ। ইয়াসিন, কি? কিন্তু আমরা তো এইমাত্র সেখান থেকে আসলাম, তাই না? রেহানা বলে, না আর দেরি করা যাবে না ভাইয়া, চলুন। প্রিন্সিপাল ম্যামও এবার সাথে আসছেন আর ব্যাপারটা স্কুল জুড়ে জানাজানি হয়ে গেল এবং কানাঘুষি শুরু হয়ে গেল। সিনথিয়া বলল, আজ সকালে আমি রেজবিকে এই ডায়েরিটি লিখতে দেখেছি। হায় আল্লাহ। প্রিন্সিপাল ম্যাম বলল, কি হয়েছে? সিনথিয়া, আজ রেজবি ওর রেগুলার ইনজেকশন নেয়নি। রেহানা, তার মানে তো তার মানসিক অবস্থা একদম খারাপ। এখন তো আমার আরও টেনশন হচ্ছে। ইয়াসিন এই শহরে তার পরিচিত এক বড় ভাইকে ফোন করেছে, যে সদ্য পুলিশে জয়েন করেছে। প্রিন্সিপাল ম্যাম, আচ্ছা ব্যাপারটা কি আমাকে একটু খুলে বলা যাবে? সিনথিয়া বলল, এখন সেই সময় নয়। এসবি স্যারদের বাসায় চলে আসছে রেহানা। দ্রুত সবাই গাড়ি থেকে নেমে ছাদের উদ্দেশ্যে রওনা হলো। ছাদে পৌঁছে দেখলো ওই পাশ থেকে দরজাটা লাগানো। এদিকে রিমি সবার শব্দ শুনতে পেয়ে চিৎকার করে বলতে লাগলো, আপু আপু আমি এখানে, আপু আমাকে বাঁচাও, আপু আমাকে বাঁচাও। রেহানা, রিমি তুই ভয় পাস না, আমি এসেছি তো, একদম ভয় পাবি না। সিনথিয়া, রেজবি রেজবি তুমি এমন করো না রেজবি, দরজাটা খোলো। রেজবি আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি কি তোমাকে ছাড়া বাঁচবো না রেজবি, তুমি এমন করলে আমার জীবনটা শেষ হয়ে যাবে। রেজবি আমার কথা শোনো, দরজাটা খোলো রেজবি, প্লিজ এমন করো না রেজবি। ইয়াসিন সমস্ত শক্তি দিয়ে দরজা ভাঙার চেষ্টা করছে। ওদিকে রেজবি বলছে, আমি শেষবারের মতো জিজ্ঞেস করছি শোনা, তুমি আমাকে ভালোবাসো না? রিমি, না আপনি একজন পাগল, আপনি এইসব কেন করছেন? আপনি তো বিবাহিত, আপনার তো বাচ্চাও আছে। রেজবি, এর জন্য আমাকে ভালোবাসবে না? আমি ডিভোর্স দিয়ে দিব, আমি শুধু তোমাকে ভালোবাসবো, শুধু তোমাকে। রিমির কাছে যে এসব বলতে থাকে রেজবি। রিমি জোরে জোরে চিৎকার করতে থাকে আর আপু আপু বলে ডাকতে থাকে। তখনই সাব্বির চলে আসে, ইয়াসিনের পুলিশ ফ্রেন্ড। এদিকে ইয়াসিন দরজা খুলতে সক্ষম হয়। রেহানা দেখতে পায় রিমির হাত বাঁধা, চেয়ারে বসা। রেজবি সবাইকে দেখতে পেয়ে রিমিকে ছাদের কিনারায় নিয়ে যায় আর বলতে থাকে, রিমি বলো আমাকে ভালোবাসো কিনা। রেহানা বুঝতে পারে রেজবি এখন মানসিক দিক থেকে সম্পূর্ণ অচেতন। রেজবি বলতে থাকে, তুমি আমাকে ভালোবাসো না রিমি? তাহলে এ জীবন রেখে কি লাভ? চলো দুজনেই জীবনকে শেষ করে দেই। বলো রিমি আমাকে ভালোবাসো না? রেহানা রিমিকে ইশারা করে বলে, হ্যাঁ বল। কিন্তু রিমি প্রচন্ড ভয় আর রাগের সাথে বলতে থাকে, স্যার এসব আপনি কি বলছেন? আমাকে যেতে দিন, আপনি একজন পাগল, আপনাকে পছন্দ করি না। রেজবি আর এক পাখি এগিয়ে আসলে আমি আর রিমি ঝাঁপ দিব, তাই না রিমি? বলো বলো, ওদের বলো, আমি কাউকে আমাদের আলাদা করতে দিব না, দুজনে একসাথে মরবো। তো কেউ আমার আর আমার ভালোবাসার মধ্যে
আমি কাউকে আসতে দিব না। রেহানা প্রচণ্ড ভয় পেয়ে যায় রেজবির আচরণে। কি করবে কিছুই বুঝতে পারছে না রেহানা। হঠাৎ করে সেই মুহূর্তে রেহানা একটি অন্য জগতে হারিয়ে যায় এবং ভাবতে থাকে, ইয়া আল্লাহ, এটা কি স্বপ্ন নাকি বাস্তব? আমি কোনো বাস্তবতায় আছি নাকি কোনো সিনেমা চলছে? কখনো তো এমনটা কল্পনা করিনি আমি এরকম পরিস্থিতির মুখোমুখি হব, তাও কখনো ভাবিনি। আমার কল্পনাও কখনো এমন পরিস্থিতি শিকার হয়নি। আজ আমি সারাদিন কি করেছি ইয়া আল্লাহ, সকাল থেকে এই পর্যন্ত আমি একবারও তোমাকে স্মরণ করিনি, একবারও না। এটা কি করে করতে পারলাম আমি? তোমার থেকেও বেশি কি আছে এমন ইম্পর্টেন্ট আমার কাছে? এসব দুনিয়ার ঝামেলা কি আমার অন্তরকে তোমার থেকে দূরে নিয়ে যাচ্ছে? আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। রাত 12টা বেজে 40 মিনিট। রেহানাকে ঝাপটে ধরে জড়িয়ে শুয়ে আছে রিমি এবং রেহানা রিমির মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। কিছুক্ষণ পর রিমি বলে উঠল, তুমি না থাকলে আজ হয়তো বেঁচে থাকতে পারতাম না। জীবন ও মৃত্যু দানের মালিক আল্লাহ। আমি কখনো ভাবিনি এই মুহূর্ত থেকে বাঁচতে পারবো। ভেবেছি এ বুঝি আমাকে ছাদ থেকে ফেলে দিল। রেহানা, একমাত্র আল্লাহই তার বান্দার জন্য কঠিনকে সহজ করে দেন। আর আপু, রেজবি স্যারকে এখন কি করা হবে? গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্টে জানাবেন। এমন নতুন নতুন আরও গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি অন করে দিন। থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও।